আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ দাবি। দেশের অস্থিরতা দেখে সরকারকে লক্ষ্য থেকে বিচ্যুত মনে হচ্ছে বললেন তারেক রহমান। নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে মন্তব্য। ব্যবসায়ীদের একাংশের ব্যবসা গুছিয়ে নেওয়া ও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার হুমকি, সরকারের ভুল নীতির অভিযোগ। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, সরকারি ছুটি না থাকলেও নানা কার্যক্রমে পালনের পরিকল্পনা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ঠেকাতে শেখ হাসিনার নির্দেশের তথ্য, ময়না তদন্ত না করে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বরের কথা উল্লেখ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে 242 রানের টার্গেট দিল পাকিস্তান। শাকিল রিজওয়ানের 17 রানের জুটির পর খুশ দিলে লড়াকু 38। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। হেলমেট পরিধানে সচেতনতা বাড়াতে রাজধানীতে কর্মশালার খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অবনতি হয়েছে বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দায়িত্বশীলদের পদত্যাগ চেয়েছেন তারা। দেশ জুড়ে খুন, ধর্ষণ সহ অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ইডেন ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। যাত্রীবাহী বাসে সংঘবদ্ধ ধর্ষণ, দেশের বিভিন্ন স্থানে খুন, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ বেড়েছে এমন তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হরহামেশাই। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদী প্লেকার্ড বহন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্বরতদের পদত্যাগের আহ্বান জানান তারা। প্রতিটি ক্ষেত্রে ধর্ষকরা বারবার পার পেয়ে যাচ্ছে, কারণ তারা জানে তাদের উপর আইন প্রয়োগ করা হচ্ছে না। 2025 সালে এসে ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। আইন প্রশাসন, আইন শৃঙ্খলা এখনো দুর্বল। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে? আমরা দৃষ্টান্তমূলক শাস্তিটা একদম জনগণের সামনে দেখতে চাই, প্রকাশ্যে দেখতে চাই, যে যাতে করে একজন রেপিস্টের শাস্তি দেখে বাকিরা ভয় পায়। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষণসহ অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই ধর্ষকদের শাস্তির আওতায় আনতে হবে, নইলে স্বরাষ্ট্র অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এগুলো কেন ভাই? এখনো পর্যন্ত আপনারা কি করতেছেন? আইন উপদেষ্টারা, এই স্বরাষ্ট্র উপদেষ্টারা কি করতেছেন বসে বসে? আপনারা এখনো পর্যন্ত কেন কোনো স্টেপ নিচ্ছেন না? ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে বেলা 12টায় প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। সরকারকে সকলের আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে সড়কে নেমে মানববন্ধন করেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, সরকারের কারো কারো কথায় মনে হচ্ছে মূল লক্ষ্য থেকে তারা কিছুটা বিচ্যুত। রাজধানীতে 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশ স্থিতিশীল করা, আর নির্বাচন হলে দেশ স্থিতিশীল হবে বলে জানান তিনি। আমরা যদি আমাদের
চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। এইটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি। কোন কোন ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীদের একটি অংশ বলছেন একের পর এক ভুল নীতির খেসারত দিতে গিয়ে সামনের দিনগুলোতে বেতন দিতে পারবেন না তারা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে কেবল দেশি উদ্যোক্তা নয়, বিদেশি বিনিয়োগকারীরাও বলছেন বাধ্য হলে ব্যবসা গুটিয়ে চলে যাবেন, নতুন বিনিয়োগকারী আসতে নিরুৎসাহিত করবেন তারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। প্রস্তাবিত জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের উদ্যোগে সেমিনার। মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। ব্যবসায়ীদের বক্তব্য, ভয়ঙ্কর বাজে অবস্থার মধ্যে আছেন তারা। পর্যায়ক্রমে বাড়তে পারে, তো আপনি 100 করে করে আগাইতেছেন, তো টাকাগুলো যায় কোথায়? আমরা যে বিল দিচ্ছি এখনো, তো আমার দুয়ারে গ্যাস আসে না কেন? টাকাটা দিয়ে করেন কি আপনি? আপনারা তো আমাদের জীবন নিয়ে ছিনিবিনি খেলতেছেন, যা মন চায় তাই করতেছেন, আর প্রাইস বৃদ্ধির ফর্মুলার মধ্যে আটকে আছেন। The quality of gas is যা কিন্তু বিল নেওয়ার সময় যেটা আসলে মিটার করে নিচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান বিদেশি বিনিয়োগকারীদেরও। ইনভেস্টররা কেন ইনভেস্ট করে না বাংলাদেশ? অলমোস্ট এমনভাবে জিজ্ঞাসা করেন অনেকেই যে এটা একটা বার্থ রাইট। আমাদের একটা বুঝতে হবে, ইনভেস্টার্স হ্যাভ চয়েস। বাংলাদেশে আসার জন্য কেউ মরে নাই। So who is going to be willing to come to Bangladesh? Nobody will come to Bangladesh if you understand that whoever has been here before, they have preferences that you don't have. So policies don't lead to lose the jobs and to close the industries. There is no country that can survive without foreign investment. There is no country that can survive with a strong economy. শ্যাম রাখি নাকুল রাখি অবস্থায় সরকার, স্বীকার করেন অতিথিরা। অলওয়েজই আমরা উই ওয়্যার ইন এনার্জি ক্রাইসিস, বাট আমরা এখন এনার্জি ফ্যামিনের দিকে যাচ্ছি। যে আমি যে কারণে আসছিলাম এখানে, এটা হলো যে আপনাদের কথাগুলি শোনা। 26 তারিখে হিয়ারিং আছে, হিয়ারিং হয়তো আপনারা অনেকেই থাকবেন, সেখানে আপনাদের সম্মিলিত কণ্ঠস্বর শুনবো এবং তারপর আমরা চেষ্টা করব যাতে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। সম্প্রতি শিল্পের জন্য গ্যাসের দাম 150% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দিবসটিকে ক শ্রেণীভুক্ত হিসেবে ঘোষণা করায় এদিন সরকারি ছুটি থাকবে না। তবে দিবসটি পালনে সরকারিভাবে অন্যান্য কার্যক্রম থাকবে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিটিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক মানুষ নিহত হন। তাদের স্মরণে দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্ট আন্দোলনে আহতদের পঙ্গু হাসপাতালে চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এমন তথ্য প্রমাণ রয়েছে। এমনকি তাদের হাসপাতাল থেকে যেন ছেড়ে না দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছিলেন তিনি। আদালতকে প্রসিকিউশন জানিয়েছে, ওই সময় নিহতদের সুরতহাল ও ময়নাতদন্ত না করে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্ট ও জ্বরের কথা উল্লেখ করা হয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট।
জুলাই আগস্টে চানখারপুলে আন্দোলনকারী ছাত্রদের মুখ চেপে ধরে রাখার ঘটনায় করা মামলায় সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ও সুজন হোসেনকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে আরশাদ ও ইমাজকে একদিন করে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল। একই সাথে তাদের বিরুদ্ধে 22 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। এই সময়ে নিহতদের ময়না তদন্ত সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে, কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, পোস্টমর্টেমের রিপোর্টও নেই। ইভেন যারা গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই তারা শাহাদাত বরণ করেছেন তাদের ব্যাপারে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে। এই কারণে এই যে টোটাল জিনিসটা সারকামস্ট্যান্স এইটাই প্রমাণ করে যে কতটা নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছিল। জুলাই আগস্টে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিষয়েও কথা বলেন তারা। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি। অন্যদিকে রামপুরা এলাকার ঝুলে থাকা ব্যক্তি আমির হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আসামি এসআই চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহর মান্না, চ্যানেল আই, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার পথে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল 8টায় 2টি বাস করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এর আগে সকাল 7টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হয়ে কিছু সময় অবস্থান করেন আন্দোলনকারীরা। পরে প্রেস ব্রিফিংয়ে তারা অভিযোগ করেন ক্যাম্পাসের বাইরে ও ভিতরে তাদের নিরাপত্তা নেই, প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারছে না। 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে ব্রিফিংয়ে ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসবো না। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই, আমাদের কেউ সাহায্য করছে না, আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই, আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ স্টাইলে অরাজকতা, দখলবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনেছে ইসলামী ছাত্র শিবির। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একথা বলেন। কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণহীন তৎপরতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছে ছাত্র শিবির। 23 জনকে জামিন দেওয়া হয়েছে, অথচ বিগত 15 বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ রোধে চামড়া খাতের পরিবেশ বান্ধব অগ্রযাত্রা নিশ্চিতের পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। এক্ষেত্রে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নে পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে মত খাত সংশ্লিষ্টদের। বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদের যখন বাধ্যবাধকতা, তখন যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স নিশ্চিতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনির রিপোর্ট। পশুপালনের ধরন, আবহাওয়া আর খাদ্যাভ্যাসের কারণে বৈশ্বিকভাবেই উন্নত বিবেচিত হয় বাংলাদেশের কাঁচা চামড়া। অমিত সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দশকের পর দশক অন্যতম সংকটজনক খাত এই শিল্প। অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ ও সনাতনী পদ্ধতির কারণে পরিবেশ প্রতিবেশ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি লাগামহীনভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু।
ধুঁকতে থাকা চামড়া খাতের সংকট কাটিয়ে সমৃদ্ধি নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প। এরই অংশ হিসেবে মাল্টি স্টেক হোল্ডার্স ডায়ালগ, গবেষণা, সচেতনতামূলক কর্মসূচি সহ ভিন্নধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রকল্প সহযোগী সলিডার সুইস, অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংস্থা। সংকট ও উত্তরণের রূপরেখা নিরূপণে পাদুকা শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশগ্রহণে চলছে অগ্রযাত্রা। এখানে অনেক ধরনের সমস্যা, যেমন স্বাস্থ্যগত সমস্যাও আছে শ্রমিকরা যারা কাজ করেন এখানে। তথ্য বলছে দেশে বছরে 400 কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও অব্যবস্থাপনা ও সনাতন পদ্ধতির কারণে নষ্ট হয় 50 লাখ বর্গফুট। এমন বাস্তবতায় দূষণ রোধে চ্যালেঞ্জ ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে চামড়া খাত পরিবেশগত মানদণ্ড অর্জনের পাশাপাশি অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ সংশ্লিষ্টদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা। হাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা বাংলাদেশ এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। ম্যাচে ফিরতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। 2017 কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতি টাইগারদের অনুপ্রেরণা যোগাবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। টাইগারদের বাঁচা মরার লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে শান্তদের। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের হারের পর এই গ্রুপের অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামছে টিম টাইগার্স। বাংলাদেশের বিপক্ষে 21 ম্যাচে 17টি জয় এবং 3টি হার নিয়ে আধিপত্য নিউজিল্যান্ডের। তবে 2017 সালে কার্ডিফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল, তাই টাইগারদের মনোবল থাকবে চাঙ্গা। ম্যাচের আগে আলোচনায় দলের একাদশ। ইনজুরির কারণে ভারতের বিপরীতে খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। রাওয়ালপিন্ডিতে তাকে দলে ফেরানো হতে পারে। দেখা যেতে পারে পেসার নাহিদ রানাকে। প্রথম ম্যাচে টপ অর্ডারদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। এ ম্যাচ জিততে পারলে সেমির আশা বেঁচে থাকবে টাইগারদের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মার্কিন সরকারি কর্মচারীদের কাজের হিসাব চেয়েছেন ট্রাম্প প্রশাসন। ব্যর্থ হলে স্বেচ্ছায় পদত্যাগ বিবেচিত হবে বলে ইলন মাস্কের পোস্ট। বাংলাদেশের তৈরি পোশাক খাতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে সুইডিশ দূতাবাসের সহযোগিতায় সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের ইন্সপায়ার ইনিশিয়েটিভ টু স্টিমুলেট প্রাইভেট ইনভেস্টমেন্ট ফর রিসোর্স এফিসিয়েন্সি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির মহাপরিচালক জ্যাকব গ্রানিট বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতকে ইউরোপের পরিবেশগত নীতিমালা মেনে চলতে হলে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার পোর্টফোলিও ডেভেলপমেন্ট মোহাম্মদ সাকিব খালেদ। বক্তৃতা করেন সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিটসম্যান, বিকেএমএ সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন অপূর্ব, বিজিএমএর সাপোর্ট কমিটির সদস্য রেজওয়ান সেলিম ও অন্যরা। বিপিও গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস ও টেকসই উন্নয়ন লিডারশিপ সম্মেলন করল এসিসিএ। অনুষ্ঠানে এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রভামা তপসী খান এসিসিএ থট লিডারশিপ ও শিল্পের অংশীদারদের মধ্যে সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডব্লিউসি কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, বিআইডিএস এর গবেষণা পরিচালক কাজী ইকবাল, আইএফসি সাউথ এশিয়ার ইএসসি অফিসার লুপা রহমান। দিনব্যাপী আয়োজনে 200 সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্প উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা অংশ নেন। আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টন। শিগগিরই নিজস্ব জায়গায় শহীদ মিনার তৈরির কথা জানিয়েছে সংগঠনটি। সিটিতে জায়গা বরাদ্দ হয়েছে, এবার জনজরিপ শেষে শহীদ মিনার তৈরির কাজ শুরুর কথা জানিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত শাহরিয়া হোসেন রিয়া রিপোর্টে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গানে গানে বাংলা ভাষার জন্য জীবন দেয়া শহীদদের স্মরণ করতে ভুলেনি বিদেশ বিভুঁয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ফুলে ফুলে ভরে ওঠে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারের বেদিমূল। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন মিলুটস টাউন সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করেন। গভর্নমেন্ট সিটি অফ গভর্নমেন্ট আমাদেরকে জায়গা দিয়েছে এবং সেটার কাজ চলছে। আশা করি হয়তো অল্প সময়ের মধ্যে আমাদের শহীদ মিনার প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। ভাষা অর্জন করছি, এইটা আমাদের পরবর্তী জেনারেশনগুলোকে জানানোর জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একাত্মতা প্রকাশ করেছেন সিটি মেয়র, এমএলএ ও কাউন্সিলররা। তারা মনে করেন বিভিন্ন ভাষাভাষী মানুষকে সম্মান দেখানো যে কোনো দেশকে আরো বেশি সমৃদ্ধ করার শামিল। Part of what has been so successful about the International Mother Language Monument Project, which is for the benefit of the entire community. নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গান, বাংলা কবিতায় মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, এডমন্টন। মার্কিন সরকারি কর্মচারীদের কাজের হিসাব চেয়েছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে করা কাজের তালিকা চেয়ে শনিবার সন্ধ্যায় একটি ইমেল পান দেশটির ফেডারেল কর্মচারীরা। 5টি বুলেট পয়েন্ট দিয়ে সোমবার মধ্যরাতের মধ্যে ইমেলের জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে মেইলে জানানো হয়েছে। ইমেল পাঠানোর কিছুক্ষণ আগে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এক্স পোস্টে লিখেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ইমেল পাবেন যেখানে জানতে চাওয়া হবে তারা গত সপ্তাহে কি কাজ করেছেন। উত্তর দিতে ব্যর্থ হলে তা স্বেচ্ছায় পদত্যাগ বলে বিবেচিত হবে। মাস্কের এই পোস্টের কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেন, ডিওজিই কে আরো আক্রমণাত্মক হতে হবে এবং কর্মী সংখ্যা কমিয়ে সরকারকে ঢেলে সাজাতে হবে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দুঃখিত, নিটল ডাটা বিশেষ সংবাদ। 2024 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 12,000 মানুষ। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2,500। হেলমেট পরিধান না করার কারণে 37% মৃত্যুর ঘটনা ঘটেছে। হেলমেট পরিধানে সচেতনতা ও বাস্তবায়ন বাড়াতে রাজধানীতে বিশ্বব্যাংক, ব্র্যাক এবং গ্লোবাল রোড সেফটি ফ্যাসিলিটির কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়েছে। কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফায়জুল কবির খান বলেছেন, হেলমেট পরিধান নিশ্চিত করতে পর্যাপ্ত আইন আছে। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নিলে জরিমানারও বিধান রয়েছে। নিরাপদ হেলমেট নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চর জমিতে নানা জাতের কলার আবাদ হচ্ছে। সামান্য পরিচর্যা করলে বেড়ে ওঠে এসব কলা গাছ। রোগবালাই কম থাকায় কলা আবাদের ঝুঁকি কম, তবে যমুনার ভাঙনে মাঝে মধ্যেই বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। প্রকৃতি সংবাদ। জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় বঙ্গোপসাগরের পানি দূষণমুক্ত রাখার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বঙ্গোপসাগরের দূষণের ফলে বেশ কিছু মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। অনুষ্ঠানে সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় সাগরের পরিবেশ প্রতিবেশের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন গবেষক, বৈজ্ঞানিক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ থেকে সুন্দরবন রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে জার্নালিজম ফর সুন্দরবন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ও সদস্য সচিব যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ ইয়ামিন আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া মোহাম্মদ শাহ আলম টুকু, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোয়াজ্জেম হোসেন মজনুকে উপদেষ্টা করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন পরিবেশ কর্মী মোহাম্মদ নূর আলম শেখ, মশিউর রহমান মাসুম ও মোহাম্মদ সবুর রানা। সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জার্নালিজম ফর সুন্দরবনের 32 সদস্য। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেসের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। 27 ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 22টি দেশের 200-র বেশি প্রতিষ্ঠান মেলায় নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। সবার জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। মেলায় প্রদর্শনী ছাড়াও প্যানেল আলোচনা হবে। পূবালী ব্যাংকের সকল ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে কক্সবাজারের হোটেল লং বিচ অডিটোরিয়ামে 2 দিনের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংকের দেশব্যাপী 508টি শাখার ব্যবস্থাপক, অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সম্মেলনে 2025 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনার পাশাপাশি ব্যবসা সহজ করতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অথরাইজড ইকোনমিক অপারেটর AEOর কার্যক্রম। এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। নতুন করে আরও 9টি প্রতিষ্ঠানকে AEO লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো শুল্ক বিভাগের হস্তক্ষেপ ছাড়াই আমদানি রপ্তানি পণ্য খালাস এবং পাঠানোর কাজটি করতে পারবেন। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ জুড়ে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ দাবি। দেশের অস্থিরতা দেখে সরকারকে লক্ষ্য থেকে বিচ্যুত মনে হচ্ছে বললেন তারেক রহমান। নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে মন্তব্য। ব্যবসায়ীদের একাংশের ব্যবসা গুটিয়ে নেওয়া ও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার হুমকি, সরকারের ভুল নীতির অভিযোগ। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, সরকারি ছুটি না থাকলেও নানা কার্যক্রমে পালনের পরিকল্পনা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ঠেকাতে শেখ হাসিনার নির্দেশের তথ্য, ময়নাতদন্ত না করে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বরের কথা উল্লেখ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে 242 রানের টার্গেট দিল পাকিস্তান। শাকিল রিজওয়ানের 100 রানের জুটির পর খুশ দিলেন লড়াকু 38। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।